প্রথমত তিনি এখনো যেহেতু সিটিং জাজ হাইকোর্টের, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য সাজে না। মাঝখানে আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন বিরত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য, এবং অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি, যে শেষ থেকে সারবো, আইনের প্রয়োগ করবই, ভয়লেসহীনভাবে যে করা উচিত, সেটা তাকে একটা রাজ্যের মানুষের কাছে শুধু পরিচিতি নয়, শ্রদ্ধা সম্ভ্রমের জায়গায় নিয়ে গেছে। আমি আশা করব সব মানুষ, সব নাগরিকের এই অধিকার আছে আমাদের দেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এবং সাধারণতন্ত্রে গণতন্ত্র অনুযায়ী। বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা এসেছেন, এই সব অভিজ্ঞতা যদি সংসদে রাজনীতিতে বা তোমার গিয়ে জনস্বার্থের কাজকর্মের মধ্যে আসে, ভালো, খারাপ নয়। কেউ কেউ মনে করেন শুধুমাত্র গায়ক গায়িকা, নায়ক নায়িকা যেহেতু তাদের একটা ফুটেজ আছে তাদেরকেই করা যায়, কিন্তু একটা সিভিল সোসাইটি আমাদের রাজ্যে ধ্বংস হয়ে গিয়েছে। মানে এসব মুখ অনেক সিভিল সোসাইটি থেকে আসতে পারত। আমি মনে করি তিনি কী উদ্দেশ্যে এটা করেছেন আমরা জানি না, কিন্তু এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবেন। আমরা রাখছি আগ্রহের সঙ্গে, আমরা তাকিয়ে আছি। গতকাল বিজেপি প্রথম দফা, এবং তারপরে দেখা যাচ্ছে যে আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং তিনি অস্বীকার করছেন প্রার্থী হতে। তার আগে অনেক গালাগালও হয়েছে নেট দুনিয়ায়। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু নেই, সে একজন শিল্পী নাকি, ভোজপুরি শিল্পী, কিন্তু তার শিল্পকে মাধ্যম করে যেভাবে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বিশেষত বাঙালি নারীর বিরুদ্ধে বা তাকে ভোগ্য পণ্য হিসেবে, এটা তো বিজেপির রাজনীতি, আরএসএস এর রাজনীতি, তারা মহিলাদেরকে সবসময় পণ্য মনে করে, সেটা একেবারে কর্পোরেট দুনিয়াও তাই। আর এদিকে স্বাস্থ্যের নাম করে যারা বলছে তারাও মহিলাদের, আধুনিক মহিলাকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখে না, তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে। সেই জন্য তারা উপযুক্ত ক্যান্ডিডেট খুঁজে পেয়েছে। এবার সে ক্যান্ডিডেট হবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের অংশ আসানসোল, আমাদের এখানে ধর্মের নামে ইতিমধ্যে ওখানে দাঙ্গা হয়েছে। অবশ্য যে দাঙ্গাকারী বলেছিল যাকে, তৃণমূল তাকেই আবার মন্ত্রী করেছে তার দলে। বিজেপি আর তৃণমূল মিলে রাজনীতিতে কে হিন্দিভাষী, কে বাংলাভাষী, কে বিহারি, কে বাঙালি, কে তপশিলি, কে কর্মী, কে আদিবাসী, এই সব ভাগ করে দিয়েছে। কিন্তু কে যে বিজেপি আর কে যে তৃণমূল সেটা বোঝা যায় না। পরে এরকম ঝুলি থেকে বেরোয়, এই ধরনের লোকগুলোই বেরোয় যারা আসলে বিদ্বেষ ছড়ায়। আমরা এই বিদ্বেষ তৈরি করার যে রাজনীতি তার বিরুদ্ধে। এটা কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি কোথাও বিপাকে ফেললো না এই ঘটনা? ওরা পাকে আছে, বিপাকে নতুন করে কি করবে? নির্বাচনটা হচ্ছে রুটি রুজির সওয়াল আছে। বেকারি, ক্ষুধা, অশিক্ষা, স্বাস্থ্যের অসুবিধে চারিদিকে ছেয়ে গেছে গোটা দেশে। ক্ষুধার তালিকা আমরা সবচেয়ে নিচে, রেকর্ড পরিমাণ বেকারি, জিনিসপত্রের দাম, জ্বালানির দাম বেড়েছে। সেখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য তারা নানা রকমের ব্যবস্থা করে। এর মধ্যে একটা হচ্ছে ধর্মাশ্রিত রাজনীতি, আর একটা হচ্ছে বিদ্বেষ তৈরি করা, হিংসা তৈরি করা। আর বিজেপি তৃণমূল উভয় মনে করে যেখানে রুটি রুজির প্রশ্ন থাকবে সেখানে তাদের কোনো উত্তর নেই, তো সেখানে এই ধরনের আবেগাশ্রিত বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসে। সন্দেশখালী হচ্ছে এমন একটা থানা যেখানে থানার কোনো গাড়ি নেই, সেখানে বাইক আর নৌকাই ভরসা করে চলে। যেটা শোনা যাচ্ছে যে কলাগাছি নদীর উপরে গাড়ি পারাপারের জন্য বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শেখ শাহজাহানের অনুমতি না থাকা একটা বাস্তবায়িত হয়নি। কার কাছ থেকে তুমি সংবাদ পাও আমি জানি না, কিন্তু আমার কাছে খবর হচ্ছে শুধু সন্দেশখালী নয়, আমি যেখানে এই ধরনের মুক্তাঞ্চল তৃণমূল তৈরি করেছি, যেখানে কয়লা পাচার হয়, গরু পাচার হয়, বালি পাচার হয়, যেখানে জমি কেড়ে নেওয়া হয়, যেখানে রুটি রুজি মানুষ কেড়ে নেওয়া হয়েছে, সেখানে থানা, বিডিও, গাড়ি সরকারের থেকে বেশি এই ধরনের মাফিয়ারা দেয়। সন্দেশখালী থানারও আইসি যে গাড়ি ব্যবহার করে সেটা শাহজাহানের দেওয়া। এখানে যখন আমরা বর্ধমানে গেছি, রাজীপুর যেখানে পঞ্চায়েতে খুন হয়েছিল, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না অপরাধীর বিরুদ্ধে, কারণ থানায় তো তার গাড়ি বাঁধা আছে। বিডিও অফিসে যারা ভোট লুট করেছিল, ভোট ঘুরেছিল, তাদের কাছে এই সমস্ত পাচারকারীরা নিজেদের গাড়ি দেয়। সুতরাং মমতার প্রশাসন যতটা প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করে মাফিয়ারাজ, তেমনি মাফিয়ারাজে নির্ভর করে এই সমস্ত প্রশাসনিক কাজকর্ম। আর স্বাভাবিকভাবে জেটি বলো, বাস স্ট্যান্ড বলো, বাস স্টপেজ বলো, সবই মমতার অনুপ্রেরণা হয় রাজ্যে। দেশের তৈরি হয় মন্দির বলো, মসজিদ বলো, তৈরি হয় মোদির অনুপ্রেরণায়। তাহলে ছোটখাটো যারা মোদি মমতা আছে, পাড়ায় পাড়ায় শাহজাহানের মতো, আরবের মতো, তাদের অনুপ্রেরণা ঠিক হবে, যা কোথায় জেটি হবে আর কোথায় হবে না, কোথায় বাস স্টপে যাবে, কোথায় টোটো স্ট্যান্ড হবে।
ফিরহাদ হাকিম বলছেন বিস্ফোরণ হবে, নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ্যে আনতে না পারেই কি এ ধরনের মন্তব্য, নাকি কুণালের পথে এগোতে চাইছেন হাকিম? যখন ভোট এগিয়ে আসবে তখন অনেকেই দেখবে দম বন্ধ হবে, তারপর একদল থেকে আরেক দলে যাবে। লোকের দম বন্ধ হলে অক্সিজেন সিলিন্ডার খোঁজে, এরা বিজেপি তৃণমূল খোঁজে, তৃণমূল বিজেপি খোঁজে। কে যে কার্বন ডাইঅক্সাইড আর কে যে অক্সিজেন দেয় আমি জানি না, কিন্তু ভোট আসলেই এটা দুটো ভোটে আমরা এটা দেখে নিয়েছি। অনুপম হাজরা বিতর্কিত পোস্ট, জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকা ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। এগুলো জানে, তাপস রায় জানে, এই জন্য বলেছি যে তৃণমূলের এমপি হলেও বিরোধী দলের নেতা হলেও সে তলে তলে বিজেপির কাজ করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছে, অনুপম হাজরাও তৃণমূলও করেছে, বিজেপিও করেছে, সুতরাং সে জানে। আমরাই শুধু বুঝি না, আমরা সব মাঝে মাঝে ছবি দেখি মোদী আর মমতার, ধানকারের আর হেমন্ত বিশ্ব শর্মা আর মমতার, তারা ডিল করে নেয়। আর তলায় অসংখ্য এরকম পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় কে কার হয়ে দাঁড়াচ্ছে, কার হয়ে ভোটে সাহায্য করছে, কাকে সিট বিক্রি করছে, কাকে এমপি এমএলএ বিক্রি করে দিচ্ছে, এটা ধরতে লোকের সময় লেগে যাবে। আজ থেকে জঙ্গলমহলে বিভিন্ন ব্লকে শুরু হচ্ছে জয় জোহার মেলা, যে মেলাটা বয়কট করেছে আদিবাসীদের একটা বড় অংশ। তাদের যেটা বক্তব্য, তাদের যে শিক্ষা পরিকাঠামো তৈরি না করে এভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের নাচানোর জন্য। এই যে জোহার সম্বোধন, আমরা যে লাল সালাম বলি না, বুকের কাছে হাতের মুঠো নিয়ে এসে, এটা হচ্ছে আদিবাসীদের এই যে সম্বোধন পদ্ধতি, যারা শক্তির ওপরে, প্রতিবাদের ওপরে, হকের ওপরে নির্ভর করে। সেখানে দাঁড়িয়ে এই সম্বোধনটা নানান ধর্মের নানান রকমের আছে, নানান স্থানে আছে। কিন্তু আমাদের বিজেপিকে আমরা দেখলাম এটাকে ছড়িয়ে তারা এখন ধর্মের দেবতাদের নামে জয়ধ্বনি রণহুঙ্কার করছে। আর তৃণমূল তো মেলা, খেলা, উৎসব এসব করেছে। মমতাজি যখন আমরা প্রথমে বলেছিলাম যে আসলে স্বাস্থ্যের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো, গণপরিবহন ব্যবস্থা, নর্দমা, জল, কল, এগুলো করতে হবে। হ্যাঁ, তখন দাঁড়িয়ে মমতা বলেছিল মেলা খেলা করবো নাকি সাধ্য করবো। আসলে এগুলো সরকারি পয়সা সাধ্য হয়। বিজেপি, তৃণমূল, কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়ই করছে। গত 3 মাস 4 মাস ধরে আমরা দেখছি কেন্দ্র সরকার, এমনকি ব্যাংক, পোস্ট অফিস, নানান রকমের কেন্দ্র সরকার পোষিত যে সমস্ত সংস্থা আছে, তাদেরকে দিয়ে মোদী তার নিজের রাজনৈতিক ইমেজ এবং রাজনৈতিক প্রচার করেছেন। আর মমতা ব্যানার্জিও বিডিও, এসডিও, ডিএম দিয়ে আসলে পঞ্চায়েত এবং পুরসভার টাকা দিয়ে মানুষের কল্যাণে ব্যবহার না করে নিজের দলের প্রচারের জন্য এই ধরনের আয়োজন করেন। আদিবাসী যে মানুষ বলছেন, তারা যদি বুঝতে পারেন যেটা কোন উদ্দেশ্যে করা হয়, তাহলে তারা বিজেপি এবং তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখবে। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর সন্দেশখালীতে এই প্রথম রাজনৈতিক সভা হতে যাচ্ছে। 10ই মার্চ ব্রিগেডে যে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে, তারই আজকে প্রস্তুতি মিটিং। সুজিত বসু, পার্থভৌমিক, নারায়ণ গোস্বামীরা থাকবেন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের রামপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন তারা। তৃণমূলের লিফলেট করে দেওয়ার জন্য সুবিধা হলো আমার, কিন্তু সংবাদপত্রের কাজ এটা নয়। বিজেপি তৃণমূলের লিফলেট, হ্যান্ড আউট, পোস্টার পড়ে দেওয়া, প্রশ্নের নাম করে আসলে সেগুলো প্রচার করা। প্রথম মিথ্যে এই প্রশ্নের মধ্যেই, ওদের কথাই যেটা প্রশ্ন পড়ে দিয়েছ, এই প্রথম রাজনৈতিক সভা। কে বলছে? আমি কি করতে হাসপাতালে গেছিলাম? তার প্রতিদিন কালকে বসিরহাট অভিযান হয়েছে। সন্দেশখালীর বুকে 29 তারিখে আমরা নিরাপত্তা সর্দারকে মুক্ত করে নিয়ে গিয়েছিলাম এবং জমায়েত করেছিলাম। পুলিশ মাইক খুলে দিয়েছিল, পুলিশ তোমার গিয়ে মঞ্চ খুলে দিয়েছিল, তাও সভা হয়েছে। ব্যাটারি মাইক নিয়ে, ওটা রাজনৈতিক সভা ছিল না। এই যে সবটা হচ্ছে মন্দির মানেই রাম মন্দির, রাজনীতি মানে হচ্ছে তৃণমূল, এটাকে বলে একাধিপত্যবাদ। এই যে মিডিয়া সারেন্ডার করেছে যে অন্য কাউকে কিছু দেখতে পাচ্ছে না দূরবীন দিয়েও। 2, ওখানে দাঁড়িয়ে এই পার্থভৌমিক সুজিত বসু আগেও গিয়েছিল, সরকারি পুলিশ বাহিনী নিয়ে গেছিল। যেদিন মীনাক্ষীকে ঢুকতে দিচ্ছিল না, সেখানে ক্যামেরাকে বলেছিল ঘুরিয়ে দেখাও, সেখানে সব পুলিশ লঞ্চে ধরে নিয়ে যাচ্ছে এই নেতাদেরকে, কিন্তু লোক আসেনি, সভা হয়নি। এখন দাঁড়িয়ে আবার নতুন করে তারা লোক দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রশাসন যদি সাহায্য না করে, তাহলে ব্রিগেডেও নয়, সন্দেশখালীতেও নয়, কোথাও তৃণমূলের গর্জন হবে না, সর্বত্র তৃণমূলের বর্জন হবে। যে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে নিশানা করেছেন, সেই কেন্দ্রীয় এজেন্সি তৃণমূল বিধায়কের বাড়িতে গেছে এবং তার পিছনে তৃণমূলেরই সাংসদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন কুণাল। কুণাল কি বলেছে জানি না, কিন্তু আমরা গত 10 বছর ধরে এটাই বলছি যে বিজেপি এবং তৃণমূল কেন্দ্রীয় এবং রাজ্য এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। বিজেপি আর তৃণমূলের যখন টপ লিডারশিপের রাজনৈতিক উদ্দেশ্য এক থাকে,
তখন এই কেন্দ্র এবং রাজ্য যে এজেন্সিগুলো আছে তারাও একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এখন কার বিরুদ্ধে কখন ব্যবহৃত হবে সেটা ঠিক করে দেয় কে? যে পুলিশ কুণালকে কালকে কথা বলতে দিচ্ছিল না, আর পুলিশের গাড়ির ব্যান্ড বাজাচ্ছিল, সে আবার তৃণমূলকে পাহারা দিতে যাচ্ছে। যে বাংলার পুলিশ বিমল গুরুংকে খুঁজছিল এফআইআর জন্য, সেই আবার তাকে পাহারা দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করতে হবে বলে প্রেস কনফারেন্স করে দিচ্ছিল। যে ইডি সিবিআই শাহজাহানের কাছে গিয়ে মার খেয়েছে, সেই যে কালকে শাহজাহানের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করবে না, সেটা তো নির্ভর করে শুভেন্দুর মতো সে কখন তৃণমূল থেকে বিজেপিতে যাবে। কুণাল সুদীপের বিরুদ্ধে মুখ খুলছে, এটা কি ছেড়ে মুখপাত্র আছে, মুখ তো খুলতেই পারে। কিন্তু আমি বারবার বলি, যখন কাগজে বিজ্ঞাপন দেখবে না পাত্র পাত্রী, তখন তার কিছু গুণাগুণ লেখা হয়। 5 ফুট 6 ইঞ্চি কি 3 ইঞ্চি হাইট, ফর্সা কি কালো সাম্বান্ন, কত পাস করেছে, কত রোজগার করে, সরকারি চাকুরে কি না। তার একটা পাত্রপাত্রীর বিজ্ঞাপনের জন্য এরকম নানান রকমের গুণগুলো সম্পর্কে প্রচার করা হয়। তো তৃণমূল একটা মুখপাত্র তৈরি করলো, তো তার যাকে জানলো না যে সে চিটফান্ডে টাকা খেয়েছে কি না, সে সারদার থেকে লাভার্থী হয়েছে কি না, সে ব্ল্যাকমেল করে কি না, সে কখনো কখনো নিজের স্বার্থে বা অন্য কোনো রাজনীতির স্বার্থে, যখন তৃণমূলে থাকে তখন বিজেপির হয়ে কাজ করে, যখন বিজেপি থাকে তখন তৃণমূলের হয়ে কাজ করে। এখন কার হয়ে কাজ করছে সে নিজে জানি না, তো এটুকু জানি যে এই যে সে বাইরে আছে, সিআইডি পুলিশ থেকে খুঁজছে না, সেটা তৃণমূলের স্বার্থে। আবার এই যে আজকে সে যখন মুখ খুলছে তৃণমূলের বিরুদ্ধে, তখন সেটা হচ্ছে বিজেপির স্বার্থে। আর এ সবচেয়ে ভালো জানে এই যে সবার দুর্বলতা। যারা মলমূত্র পরিষ্কার করে তারা কার পেছনে কি মল লেগে আছে সেটাও জানে। সুতরাং কুণালের যেটা কাজ আছে, সে বিজেপি তৃণমূলের নেতাদের প্যান্টে কোথায় একটা দাগ লাগানো আছে এটা ভালো জানে, কারণ ওইগুলো পরিষ্কার করে তো রোজ কাজ টিভিতে বসে খাবার বসে। সেটা তো বলছি, নির্বাচনের এখনো কোনো দিনক্ষণ ঘোষণা হলো না, তার আগে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো রাজ্যে। কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় ঘুরছে, কিন্তু সেই দেখা যাচ্ছে যে নেতৃত্ব দিচ্ছে রাজ্য পুলিশ। কতটা ভরসা রাখছেন আপনারা? আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ার। মমতা ব্যানার্জি লুটতন্ত্র কায়েম করেছে, চুরি জোচ্চুরি করেছে তার দলকে দিয়ে, কোনো আইন শৃঙ্খলা মানেনি। বিরোধীদেরকে শুধু নয়, সাধারণ মানুষকে, মহিলাদেরকে নির্যাতন করেছে, গণধর্ষণ করছে, খুন খারাপি করছে। তৃণমূলের নেতারা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর নিজে বাঁচার জন্য প্রতিদিন রাজ্যের এখতিয়ারভুক্ত জমি সেটা ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে দিয়ে দিচ্ছে। বামফ্রন্ট যখন সরকার ছিল, আমরা তখন রাজ্যের হাতে বেশি ক্ষমতা চেয়েছিলাম, এখতিয়ার চেয়েছিলাম, কেন্দ্র এবং রাজ্য সরকারের সম্পর্কের পুনর্বিন্যাস চেয়েছিলাম, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মজবুত করতে চেয়েছিলাম। মমতা যখন বিরোধী ছিল তখনও বলেছিল রাষ্ট্রপতি শাসন করতে হবে, কেন্দ্র সরকারের এখতিয়ার নিতে হবে, 356 আনতে হবে, গভর্নরকে সরকার দিয়ে। আজকে দাঁড়িয়েও নিজেকে বাঁচার জন্য, নিজের ভাইপোকে বাঁচার জন্য সেই রাজ্যের এলাকাভুক্ত জিনিসগুলোকে, যেগুলো সংবিধান সিদ্ধ, সেগুলোকে আস্তে আস্তে তুলে দিচ্ছে। আর বিজেপি মোচড় দিয়ে নিজের রাজনীতির স্বার্থে আরএসএস দাঙ্গা করতে দিতে হবে, সাম্প্রদায়িকতার প্রচার করতে দিতে হবে, হিংসা ছড়াতে হবে, এবং ক্রমাগত মমতা ব্যানার্জি স্যারেন্ডার করছে। ওই যে শকুনির পাশা খেলা হয়েছিল না, যুধিষ্ঠির পর্যন্ত বাজি ধরেছিল দ্রৌপদীকে, হস্তিনাপুরকে, তাহলে মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আজকে মোদির সঙ্গে গিয়ে পাশা খেলেছেন রাজভবনে। আর তবেই আজকে রাজ্যের এখতিয়ারভুক্ত জায়গায় কেন্দ্র বাহিনীকে দেখা যাচ্ছে।